শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি নাবিলা ফেরদৌস। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। মাঠটা পুরো সহ দেশের বিভিন্ন এলাকার সড়ক অবরোধ করে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভ, যানজটে ভোগান্তি। যে দলেরই হোক মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে বললেন প্রধানমন্ত্রী। 48 জনকে প্রধানমন্ত্রীর ফেলোশিপ প্রদান। 4 বছর ধরে পরিত্যক্ত পাবনার ঈশ্বরদীর একমাত্র স্টেডিয়াম মাঠ দখল করে চলছে বালু ও পাথরের ব্যবসা। এবার বিস্তারিত সংবাদ। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আজও রাজধানীর বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এদিকে গতকালের ত্রিমুখী সংঘর্ষের পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে। দাবি আদায় ও বিভিন্ন স্থানে হামলার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বিকাল 3টা থেকে শাহবাগে অবস্থান নেওয়ার কথা, কিন্তু সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নেয় আন্দোলনকারীরা। কুড়িল, মেরুলবাড্ডা, কালশী, বীরপুর, মহাখালী ও বসুন্ধরা এলাকায় বিক্ষোভ করে তারা। এ সময় সড়ক অবরোধ করলে কোথাও কোথাও পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। রাজধানীর গুরুত্বপূর্ণ সব সড়ক অবরোধ করায় সকাল থেকেই শুরু হয় তীব্র যানজট। অনেকেই হেঁটে রওনা দেন গন্তব্যে। এদিকে আইন শৃঙ্খলা রক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকায় মোতায়েন রয়েছে অনেক পুলিশ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি জানাতে রাজু ভাস্কর্য এলাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার ওবায়দুল কবির। ওবায়দুল, আজকেও তো ক্যাম্পাসে পাল্টাপাল্টি কর্মসূচি রয়েছে, পরিস্থিতি এখন কেমন দেখছেন? নাবিলা, প্রথমে জানিয়ে রাখি, পুরো ক্যাম্পাসে কিন্তু একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কারণ আপনি জানেন যে দুপুর 1:30টায় এই টিএসসির মূল কেন্দ্রে এখানে ছাত্রলীগের একটি সমাবেশ হওয়ার কথা, যেটি কোটা বিরোধীদের ঠেকানোর জন্য তার এখানে অবস্থান কর্মসূচি নেওয়ার কথা ছিল, কিন্তু সেটি এখনও কিন্তু এখানে শুরু হয়নি। তবে আমরা খোঁজ পেয়েছি যে বিভিন্ন হলে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। তারা মধ্যাহ্নভোজের পর ছোট ছোট মিছিল নিয়ে, সেই হলগুলো থেকে মিছিল নিয়ে কিন্তু এখানে জড়ো হওয়ার কথা রয়েছে। এবং বিকেল 3টায় কিন্তু কোটা বিরোধী যে সমস্ত সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তারাও কিন্তু কর্মসূচির ঘোষণা দিয়েছেন। এবং সেই কর্মসূচি যদি 3টায় শুরু হয় এবং সেই একই সময় যদি ছাত্রলীগের কর্মসূচি এখানে চলতে থাকে, তাহলে কিন্তু একটি গতকালকের মতো আমরা আশঙ্কা করছি যে একটি সংঘর্ষের ঘটনা আবারও আজকে ঘটতে পারে। শুধু আমরা নই, এখানে অন্যান্য যারা রয়েছেন এবং গণমাধ্যম কর্মীরা যারা রয়েছেন সবাই কিন্তু এই আশঙ্কাই করছেন যে 3টার সময় এখানে ছাত্রলীগ এবং কোটা বিরোধী যারা রয়েছেন তাদের মধ্যে হয়তো ধাওয়া পাল্টা ধাওয়া গতকালকের মতো একটি ঘটনা ঘটতে পারে। এর বাইরে আমি বলবো যে ক্যাম্পাসের আশপাশের সড়কগুলোতে কিন্তু পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি আজকে আমি খেয়াল করেছি। এর বাইরে নাবিলা, জানিয়ে রাখি আপনাকে, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নয়, আশপাশের বিভিন্ন এলাকায় কিন্তু কোটা বিরোধীরা কিন্তু সড়ক অবরোধ করেছে এবং যান চলাচল বন্ধ করে দিয়েছে। বিশেষ করে বাড্ডা, বনানী, মহাখালী এবং মিরপুর এবং সর্বশেষ আমরা জানতে পেরেছি যে সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু সায়েন্স ল্যাব এলাকায় জড়ো হয়ে রাস্তা অবরোধ করেছে। নাবিলা। ওবায়দুল, আপনাকে ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পরিস্থিতি জানাচ্ছিলেন ওবায়দুল কবির। রাজশাহী, খুলনা, বরিশাল, যশোর, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলপথ অবরোধ করা হয়েছে। বগুড়ায় অবরোধের সময় দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে 2 জন আহত হয়েছে। ডেস্ক রিপোর্ট। শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ, প্রধানমন্ত্রী বক্তব্য প্রত্যাহার ও কোটা সংস্কারের দাবিতে আজও দেশের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলপথ অবরোধ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে আটকা পড়েছে কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস ট্রেন। পরে সড়কপথও অবরোধ করে তারা। বন্ধ রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চলাচল।
কোটা সংস্কারের দাবিতে রাজশাহী ঢাকা বাইপাস সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় তারা। আমরা সরকারকে একটাই কথা বলতে চাই, বঙ্গবন্ধুর সোনার বাংলায় কোনো কোঠা বৈষম্যের ঠাঁই নাই। আর এই কোঠা বৈষম্যের আন্দোলনে আমাদের যে ভাইয়েরা রাজপথে নেমে রক্তাক্ত হয়েছে তাদের সুনির্দিষ্ট বিচার হোক। রাজপথে নামার কারণে আমাদের ভাই বোনদের গায়ে হাত তোলা হয়েছে, আমার ভাই বোনরা আজকে আহত, সেটার জন্য আমরা রাজপথে নেমেছি। যখন আমরা জবের চেষ্টা করবো তখন যদি 56% কোটাই থাকে তাহলে আমরা কি করবো? খুলনা যশোর মহাসড়কের নতুন রাস্তা মোড় এলাকায় অবরোধ করে বিক্ষোভ করছে কোটা বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আমাদের দাবিও একটাই, কোটা সংস্কার। আর আজকের আমাদের মূল প্রতিবাদ হচ্ছে কালকে ঢাকার যে হামলাটা হয়েছে ওইটার জন্য। আমরা যারা এই সাধারণ ছাত্র জনতা আছি, আমরা ইনশাল্লাহ পাশে থেকে এবং এই শেষ পর্যন্ত মাঠে থেকে আমরা ন্যায্য দাবি অধিকার আদায় করে ছাড়বো। এদিকে বগুড়া আজিজুল হক কলেজের সামনে সড়ক অবরোধ করে মিছিল করেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা, এতে আহত হয়েছে 2 জন। কিশোরগঞ্জে সরকারি গুরুদয়াল কলেজ ক্যাম্পাসে কোটা বিরোধী আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। নোয়াখালী শহরের বিশ্বনাথ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়, পরে পৌরবাজারের সামনের সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র একথা জানান। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ভুল তথ্যের উপর ভিত্তি করে যুক্তরাষ্ট্র যে বিবৃতি দিয়েছে তাতে আমরা হতাশ ও ক্ষুব্ধ। শান্তিপূর্ণ আন্দোলনে কাউকে বাধা দেওয়া হচ্ছে না। যে দলেরই হোক মুক্তিযোদ্ধাদের সবসময় দিতে হবে সর্বোচ্চ সম্মান, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে নিজ কার্যালয়ে 2024 সালের প্রধানমন্ত্রী ফেলোশিপ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি আরও বলেন, সমাজে কোনো শ্রেণীর মানুষকেই অবহেলিত রাখবে না সরকার। প্রধানমন্ত্রী ফেলোশিপের আওতায় এবছর 37 জন মাস্টার্স ফেলো এবং 11 জন পিএইচডি ফেলো যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সহ বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন। উচ্চশিক্ষা শেষে দেশে ফিরে মাঠ পর্যায়ে অর্জিত গবেষণা বাস্তবে প্রয়োগ করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার মেধাবীদের উৎকর্ষ সাধনে কাজ করছে। এর সরকারের প্রচেষ্টাতে বদলে গেছে বাংলাদেশ। এ কথা সবাইকে স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী। কোনো কেউ অবহেলিত থাকবে না। আমাদের এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, প্রতিবন্ধী আছে, অটিস্টিক আছে এবং তাদের সকলেরই প্রতি আমাদের যথেষ্ট সহানুভূতিশীল আমরা, তারা যেন সমাজের সব রকম সুযোগ সুবিধা পায়, শিক্ষায় দীক্ষায় তারাও যেন পিছিয়ে না পড়ে, সেদিকে আমরা বিশেষ নজর দিচ্ছি। আর সবচেয়ে বড় কথা, যারা মুক্তিযোদ্ধা গর্ব করে যেন তারা বলতে পারে যে আমি মুক্তিযোদ্ধা। আমার মতামতের সাথে নাও থাকতে পারে, আমার দলে নাও থাকতে পারে, কিন্তু তারপরেও সে মুক্তিযোদ্ধা। কাজে আমার কাছে সবাই সম্মানিত, আর সেই সম্মানটা যুগ যুগ ধরে এদেশের মানুষ তাদেরকে দেবে, সেটাই আমরা চাই। ঘোষিত 3 দফা দাবি পূরণ না হওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। পেনশন স্কিম প্রত্যয়, এই অন্তর্ভুক্তির প্রজ্ঞাপন বাতিল সহ 3 দফা দাবিতে চলমান কর্মবিরতির আজ 16তম দিনেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। তারা জানান, প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে শিক্ষকদের বঞ্চিত করার চেষ্টা করছে একটি গোষ্ঠী। আন্দোলনের সাথে সাথে সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথাও জানান তারা। এদিকে ওই প্রজ্ঞাপন বাতিলের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা। আমরা মনে করি যে আমাদের যে 3 দফা দাবি, আমরা প্রত্যেক স্কিমের যেটা বলা হয়েছে যে আগামী বছর সার্বজনীন একটা স্কিম আসবে, সেটারও আমরা সুস্পষ্ট ঘোষণা চাই। 2 নম্বর হলো যে আমরা সুপার গ্রেড চাই। 3 নম্বর হলো যে আমাদের স্বতন্ত্র বেতন স্কেল। যদি স্বতন্ত্র বেতন স্কেল করা হয়, আমরা মনে করি আমরা সব কিছু থেকে মুক্তি পাবো। রূপপুর পারমাণবিক প্রকল্পের পাথর ও খোয়াযুক্ত মাটি দিয়ে মাঠ ভরাট করায় খেলাধুলার অনুপযুক্ত হয়ে পড়েছে পাবনার ঈশ্বরদীর একমাত্র স্টেডিয়ামটি। মাঠ দখল করে এখন বালু আর পাথরের ব্যবসা করছেন প্রভাবশালীরা। প্রতিনিধি শহীদুল ইসলামকে সাথে নিয়ে উৎপল মির্জার রিপোর্টে বিস্তারিত।
জেলার অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা ঈশ্বরদীর এই একমাত্র স্টেডিয়ামটির নাম শেখ রাসেল মিনি স্টেডিয়াম। 2020 সালে এ মাঠটি সংস্কারের জন্য রূপপুর পারমাণবিক প্রকল্পের মাটি এনে ভরাট করা হয়। মাটিতে বড় বড় পাথর, ইট, বালু, সিমেন্ট থাকায় পুরো মাঠ কংক্রিটের মতো শক্ত হয়ে যায়, ফলে বন্ধ হয়ে যায় সব ধরনের খেলাধুলা। তৎকালীন পৌর কর্তৃপক্ষের আসলে দেখে শুনে নেওয়া উচিত ছিল, কারণ এই মাটি ফেলার পরপরই এই মাঠটি একদম একটা কংক্রিটের মাঠের মতো একটা অবস্থা। নিউক্লিয়ার প্ল্যান্টের যত ওয়েস্টেজ সবগুলোই আমাদের এই ঈশ্বরদী স্টেডিয়াম মাঠে ফেলা হয়েছে। আসলে যা আমাদের খেলার জন্য এখন মানে মাঠটা পুরোপুরি অনুপযোগী। মাঝে মাঝে ক্রিকেট প্র্যাকটিস হলেও প্রায় 4 বছর ধরে বন্ধ সব ধরনের টুর্নামেন্ট। স্টেডিয়াম মাঠে একটা একাডেমি রয়েছে, ঈশ্বরদী ক্রিকেট একাডেমি। তো একাডেমিতে প্রায় 50 জনের মতো খেলোয়াড় প্রতিনিয়ত প্র্যাকটিস করে, কিন্তু মাঠের যে অবস্থা, তো এই মাঠের কারণে আমাদের প্র্যাকটিসটা ব্যাহত হচ্ছে। আমরা যদি একটু ফিল্ডিং প্র্যাকটিসের জন্য চেষ্টা করি, ফিল্ডিংয়ের সময় দেখা গেল আমরা ড্রাইভ দেওয়ার সময় হাত পা ছিলে গেল। এই মাঠে বালু পাথরের জন্য আমরা খেলতে পারি না, তবে মাঠে খেলতে আসলেই বেশিরভাগ মানুষজন আহত হয়। প্রায় 6.5 একরের এই মাঠটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় চুরি হয়ে গেছে স্টেডিয়াম ভবনের দরজা, জানলা সহ খেলাধুলার সরঞ্জাম। মাঠ দখল দিয়ে চলছে বালু আর পাথরের ব্যবসা। নিরাপত্তার অভাবে এই ভবনগুলোর এই অবস্থা। এই ভবনগুলায় চুরি হয়েছে, দীর্ঘদিন ধরে চুরি হচ্ছেই, হতে কিছুই নাই। আপনারা নিজে চোখে দেখছেন ভবনে কিছু নাই। সন্ধ্যার পরে এই যে রুমটাই সব নেশা টেশা করে, আমাদের এই মাঠে অনৈতিক কাজ কারবারে আমাদের এই মাঠটা এখন মানে আমাদের এলাকাটা নষ্ট হয়ে গেছে। কোনো বাছ বিচার ছাড়াই রূপপুর পারমাণবিক কেন্দ্রের এসব মাটি ভরাটের সিদ্ধান্তকে বড় ভুল বলেই মনে করেন মাঠ তদারকির দায়িত্বে থাকা ঈশ্বরদী পৌরসভা। মাঠটি খেলার উপযুক্ত করার মতো বাজেটও তাদের নেই। কেমিক্যাল মিশ্রিত মাটির কারণে এইটা টোটালি কংক্রিটে পরিণত হয়েছে। এই কংক্রিটটা অপসারণ করে এটা যত দ্রুত সম্ভব খেলাধুলার উপযোগী করে এলাকার বাচ্চাদের সুষ্ঠু খেলার পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করছি। পৌরসভাতে সাফিসিয়েন্ট ফান্ড নাই, মানে যে আমরা নিজেরাই চলি, নিজেদের অর্থ নিজেদের ট্যাক্স হোল্ডিং দিয়ে আমাদের বেতন ভাতা দিয়ে পরিশোধ করতে হয়। সেক্ষেত্রে আমাদের সাফিসিয়েন্ট ফান্ড নালে আমরা এই মাঠটাকে সংস্কার করে একটা খেলার উপযোগী করবো ইনশাল্লাহ। পারমাণবিক প্রকল্পের মাটি দিয়ে মাঠ ভরাট করে একই সংকটে পড়েছে ঈশ্বরদী উপজেলার বাঘইল আবুল হোসেন উচ্চ বিদ্যালয়। এ মাঠেরও মাটি শক্ত হয়ে গেছে পাথরের মতো। সেখানে খেলতে গিয়ে মাঠে পড়ে আহত হয়েছেন অনেক শিক্ষার্থী। খেলাধুলার অসুবিধা হয়, যে ফুটবল খেলা বলেন বা ক্রিকেট খেলা বলেন, পড়ে গেলে হাত পা জখম হয়ে যায়। মাটির নিচে অনেক এমন ওই যে খোয়া আছে, খোয়ার মতো মানে অনেক পাথর, ওইটাতে পড়ে গেলেই মানুষের এই যে জখম হয়ে যায়, যে আমিও পড়ে গেছি। এ ব্যাপারে কথা বলতে রাজি হননি রূপপুর পারমাণবিক প্রকল্পের কোনো কর্মকর্তা। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, এ প্রকল্পের মাটি বিভিন্ন সরকারি ও সামাজিক প্রতিষ্ঠানকে বিনামূল্যে দেয়া হয়েছে। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। দেশের বিভিন্ন স্থানে সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও অনেক স্থানে দুর্ভোগ কমেনি। দেশের 4টি নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। সিরাজগঞ্জে যমুনার পানি রাতে কমেছে মাত্র 2 সেন্টিমিটার। এখনও শহর রক্ষা বাঁধের হার্ট পয়েন্ট এলাকায় পানি বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কমেছে অভ্যন্তরীণ নদ নদীর পানি। এতে বাড়ি ঘর থেকে পানি নেমে যাওয়ায় আশ্রয়কেন্দ্র থেকে মানুষ ফিরছেন নিজ গৃহে। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, নদী ও হাওরের পানি কমছে। সুরমা সহ সব নদীর পানি বিপদসীমার নিচে। যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র সহ সব নদ নদীর পানি কমে যাওয়ায় জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। এছাড়া গাইবান্ধা, নেত্রকোনা, কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও নগদ লিমিটেডের মধ্যে রেমিটেন্স সেবা নিয়ে চুক্তি সই হয়েছে। গতকাল এক অনুষ্ঠানে ওই চুক্তিতে সই করেন ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মিফতা উদ্দিন এবং নগদের এক্সিকিউটিভ ডিরেক্টর মারুফুল ইসলাম ঝলক। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মনিরুল মাওলা এবং নগদের এক্সিকিউটিভ চেয়ারম্যান ও সিইও তানভীর এ মিশুক। নগদের গ্রাহকরা এখন থেকে ইসলামী ব্যাংকের সাথে যুক্ত হয়ে বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স সহজে সংগ্রহ করতে পারবেন। কুমির আতঙ্কে দিন কাটছে যশোরের অভয়নগরের 4 গ্রামের মানুষের। চোখ বন্ধ করলেই যেন কুমির দেখেন তারা। নদীকে কেন্দ্র করে যাদের বাঁচা মরা সেই নদীর পাড়ের বাসিন্দারা আক্রমণের ভয়ে গোসল করা, মাছ ধরা, এমনকি নদীর পাড়ে যেতেও ভয় পাচ্ছেন তারা। যশোর প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
চোখ বন্ধ করলেই যেন কুমির দেখেন 4 গ্রামের কমপক্ষে 5,000 মানুষ। নদীকে কেন্দ্র করে যাদের বাঁচা মরা সেই নদী পাড়ের বাসিন্দারা আক্রমণের ভয়ে গোসল করা, মাছ ধরা, এমনকি নদীর পাড়ে যেতেও ভয় পাচ্ছেন তারা। ক্ষণে ক্ষণে ভেসে উঠছে কুমিরের দল। রাতেও চরে দেখা মিলছে কুমিরের। নদীতে হাঁস নামলেই ছোবল দিয়ে নিয়ে যায় কুমির। কুমিরের হাত থেকে মরতে মরতে এক প্রকার বেঁচে গেছেন উপজেলার জয়রাবাদ গ্রামের ষাটোর্ধ্ব নারায়ণ বিশ্বাস। মাসখানেক আগে নদীতে গোসল করতে গেলে কুমির তাকে আক্রমণ করে। আশেপাশের লোকজন এসে তাকে রক্ষা করলেও ততক্ষণে ধারালো লেজের আঘাতে তার হাত পা রক্তাক্ত হয়ে যায়। চিকিৎসার ক্ষত কিছুটা সেরে উঠলেও ভয়ে আর সারা জীবনের অভ্যাস মজুদখালী নদীতে গোসল তো দূরের কথা, পাড়েও যেতে সাহস পান না তিনি। আমি নদীর ঘাটে যাই স্নান করতে, সেখানে গিয়ে মাথায় মাটি নিচ্ছি, বসে বলে মাথায় মাটি দিচ্ছি। ইতিমধ্যে ওই জলের থেকে ছোঁয়াটা শব্দ উঠলো, ওইখানে আমার কুমিরে বাড়ি দিল। শুধু বৃদ্ধ নারায়ণ নন, নদপড়ের জয়রাবাদ, নলামারা, দিঘলিয়ার ও চন্দুপুরের বাসিন্দারা গত 1 মাস ধরে কুমিরের ভয়ে নদীতে নামতে পারছেন না। আমাদের এইখানে আইসে কুমিরি রাজহাঁস পাতিহাঁস ধরে ধরে নিয়ে যাচ্ছে, খাচ্ছে, আর চরে এসে শুয়ে থাকতেছে 2টো কুমির। নদী পাড়ের অনেক পরিবার মাছ শিকার করে জীবিকা নির্বাহ করলেও কুমির আতঙ্কে মাছ ধরতে নদীতে যেতে পারছেন না জেলেরা। এতে রোজগারহীন হয়ে পরিবার পরিজন নিয়ে অর্থাভাবে ভুগছেন তারা। কুমিরগুলো আসার জন্য আমরা যারা জেলেরা বা মাছ ধরে সংসার চালায় বা বিক্রি করে বা দুটো কিছু মাছ খাওয়ার জন্য ইটি করে, তারাও এই নদীতে যাই আতঙ্ক হচ্ছে। নৌকার পরে থাকলে সে বসি পাচ্ছে, তাদেরও বাড়ি দিয়ে ফেলা যাচ্ছে। যশোরের অভয়নগর উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের 4 গ্রামের 5 সহস্রাধিক মানুষের কুমির আতঙ্ক থেকে মুক্ত করতে স্থানীয় জনপ্রতিনিধি ও ভুক্তভোগীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। আমার এই অঞ্চল খুব আতঙ্কের মধ্যে আছে, আর কিভাবে এই নিষ্পত্তি করা যায় তার জন্য আমি আকুলভাবে আবেদন রাখছি। এর আগে এভাবে কখনো মজুদখালী নদীতে এত কুমিরের দেখা মেলেনি বলে জানান স্থানীয় বয়স্করা। মুজাহিদ সাকিফ, মাছরাঙা নিউজ ডেস্ক। আন্তর্জাতিক আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে রিপাবলিকান পার্টি। নির্বাচিত হলে ভাইস প্রেসিডেন্ট হিসেবে সিনেটর জেডি ভ্যান্সের নাম ঘোষণা করেছেন ট্রাম্প। আততায়ীর গুলি থেকে বেঁচে ফেরার পর নিজ দল রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে গতকাল যোগ দেন আহত ডোনাল্ড ট্রাম্প। এ সময় তার ডান কানে বড় একটি ব্যান্ডেজ দেখা যায়। মঞ্চে ওঠার পর ট্রাম্প সহ উপস্থিত রিপাবলিকান সমর্থকরা ফাইট ফাইট বলে চিৎকার করতে থাকে। সম্মেলনে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে রিপাবলিকান পার্টির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি কতটা জনপ্রিয় তার প্রমাণ মেলে ভোটাভুটিতে। প্রায় 2,500 প্রতিনিধির সবকটি ভোটই পেয়েছেন সাবেক প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্পই প্রথম ব্যক্তি যিনি যুক্তরাষ্ট্রে 3 বার প্রেসিডেন্ট প্রার্থী হলেন। এরই মধ্যে ওহাইও অঙ্গরাজ্যের সিনেটর জেডি ভ্যান্সকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে বেছে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গতকালের সম্মেলনে জেডি ভ্যান্সের মনোনয়নকে অনুমোদন দেয় রিপাবলিকানরা, যদিও একসময় ট্রাম্পের কট্টর সমালোচক ছিলেন ভ্যান্স। সম্মেলনে ট্রাম্পের রানিং মেট হিসেবে অনুমোদন পাওয়ার পর রিপাবলিকানদের ধন্যবাদ জানান তিনি। গত শনিবার পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোড়ে এক হামলাকারী। গুলি ট্রাম্পের ডান কানে লাগে, তাকে রক্তাক্ত অবস্থায় মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয়। নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা যায় থমাস ম্যাথিউ ক্রুকস নামের 20 বছর বয়সী ওই হামলাকারী। গতকাল পেনসিলভানিয়ার বেথেল পার্কে হামলাকারীর বাসায় অভিযান চালায় FBI এর এজেন্টরা, তবে হামলার সঠিক কারণ এখনো জানা যায়নি। এদিকে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সরকারের গোপন নথি সরানোর অভিযোগে করা মামলা খারিজ করে দিয়েছে দেশটির একটি আদালত। ফ্লোরিডার আদালতের বিচারক অ্যালিন ক্যানন গতকাল এই রায় দেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের বিশেষ প্রসিকিউটর জ্যাক স্মিথের নিয়োগ সংবিধান সম্মত ছিল না দাবি করে এই মামলা খারিজ করার আবেদন করেছিলেন ট্রাম্প। আদালত তার ওই আবেদন মঞ্জুর করে। পলাশ রঞ্জন রায়, মাছরাঙা নিউজ ডেস্ক।
গাজার নুসেইরাত শরণার্থী ক্যাম্প ও খান ইউনিসে ইসরায়েলি হামলায় 5 শিশু সহ আরও অন্তত 15 প্যালেস্টাইনি নিহত হয়েছে। গতকাল নুসেইরাত ক্যাম্প এলাকায় একটি বাড়ি লক্ষ্য করে চালানো হামলায় 11 জনের মৃত্যু হয়। খান ইউনিস শহরে আবাসন এলাকায় আলাদা হামলায় প্রাণ যায় আরও 4 জনের। পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে প্যালেস্টাইনিদের উপর নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের 5 নাগরিক এবং 3টি সংস্থার উপর নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এদিকে গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে ইসরায়েল ও হামাসের সঙ্গে মধ্যস্থতার জন্য যুক্তরাষ্ট্র কাজ করছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। খেলার খবর, টি-20 এশিয়া কাপের শিরোপা পুনরুদ্ধারে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত বাংলাদেশের নারী ক্রিকেটাররা। সকালে এশিয়া কাপের জন্য শ্রীলঙ্কা উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে এমন কথাই জানিয়েছেন টাইগ্রেসরা। বলবো যে বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা হিউজ একটা বিষয়, যেহেতু একবার আমরা পেরেছি, ইনশাল্লাহ আরেকবার না পারার কিছু নাই, বাট স্টিল টিম ওয়াইজ প্ল্যান করে পারফর্ম করতে পারে, সেটাই হলো সব থেকে বড় বিষয়। এবং ব্যাটিং ইউনিটটা যদি আমি বলবো যদি ক্লিক করতে পারে, ডেফিনেটলি আমাদের ভালো কিছু করার সম্ভাবনা থাকবে। ইন্ডিয়া, পাকিস্তান এবং শ্রীলঙ্কা ডেফিনেটলি তারা অনেক কম্পিটিটিভ ম্যাচ খেলেছে রিসেন্ট পাস্টে এবং তারা কিন্তু অনেক ভালো করেছে। সো আশা করছি যে কম্পিটিশন হবে অনেক, তবে আমরা যদি কালেক্টিভ পারফরমেন্স করতে পারি তাহলেই সম্ভব হবে একটি পজিটিভ ফিডব্যাক আসার, এবং আমরা সেই চেষ্টাই করব। দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভ, যানজটে ভোগান্তি। যে দলেরই হোক মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে বললেন প্রধানমন্ত্রী। 38 জনকে প্রধানমন্ত্রী ফেলোশিপ প্রদান। 4 বছর ধরে পরিত্যক্ত পাবনার ঈশ্বরদীর একমাত্র স্টেডিয়াম মাঠ দখল করে চলছে বালু ও পাথরের ব্যবসা। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।